রিয়াকশন হত্যাকাণ্ডের পর বা পদক্ষেপ, সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট না? না, সন্তুষ্ট থাকার আসলে আমরা বরং ক্ষুব্ধ এবং প্রশাসনের উপর আশাক্ত অনলাইন অ্যাক্টিভিস্ট এবং গণজাগরণ কর্মী হিসেবে সেগুলো এখন আপনার কাছে জিজ্ঞেস করবে। গণজাগরণ কর্মী তারপরে অনেকগুলো কর্মসূচি পালন করেছে এবং তার মধ্যে আলটিমেটামও দিয়েছে। আসলে আপনি এই 6 দিন পর আসলে হত্যাকাণ্ডের অগ্রগতি সবকিছু মিলে কিভাবে দেখছেন? প্রথমত প্রতিক্রিয়ার বিষয়টা যদি বলি, এবং এই 6 দিনের যে অবস্থাটা, আসলে অভিজিৎ রায়ের উপর যে হত্যাকাণ্ডটা হয়েছে, যে অজের কারণে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে যে জায়গাটিতে হত্যাকাণ্ড হয়েছে সেখানে কিন্তু প্রগতিশীলতার যে চারণভূমি, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে বিভিন্ন আন্দোলন এবং সূচিকাগার, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রাণ কেন্দ্র যেটি টিএসসিতে হত্যাকাণ্ডটির মাধ্যমে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলি বাংলাদেশকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দিয়েছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দিয়েছে, এবং তারা এটা প্রমাণ করেছে যে যে কোনো জায়গাতে যে কোনো অবস্থাতে তারা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সাহসটা বা এই যে বিষয়টা, এটা তারা পেল কিভাবে বা এই পর্যন্ত হলো কিভাবে? এবং আপনি যেটা বললেন যে এই 6 দিনের যে অবস্থাটা আমরা কতটুকু আশান্বিত বা আশা হতে, এটা যদি আমি বিশ্লেষণ করতে গিয়ে তাহলে আমাকে অতীতে ফিরে যেতে হবে। আপনি জানেন যে আমাদের রাজনৈতিক যে কালচারটা যেটা গড়ে উঠেছে একেবারে 75 15 আগস্টের যে একটি মর্মান্তিক দুর্ঘটনা, সে তারপর থেকে কিন্তু যে সরকারি ক্ষমতা এসেছে বা মিলিটারি শাসক বলি না কেন তারা ক্ষমতা এসেছে, সবাই কিন্তু রিলিজিয়াস ফান্ডামেন্টালিজমকে ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু হিসেবে কিন্তু যাপন করেছে। এবং এর ফলশ্রুতিতে আপনারা দেখুন যে 1999 সালে আমরা যখন দেখি যে কবি শামসুর রহমানের বাসভবনে হামলা হয় এবং হরকাতুল জিহাদের সদস্যরা অ্যাকচুয়ালি পাকিস্তানি নাগরিক ছিল। এবং সেখানে একটি ভয়ঙ্কর যে তথ্য ছিল যে লাদেন $20 মিলিয়ন এই 421টি মাদ্রাসাতে বাংলাদেশে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে এই যে 421টি মাদ্রাসা বা এই যে আল কায়দার যে সংগঠন হরকাতুল জিহাদ, তাদের যে সম্পৃক্ততা, সেটা তারপরে আমরা কেন অগ্রগতি দেখিনি? ফলশ্রুতিতে কি দেখলাম? আমরা দেখলাম যে 2001 সালের ক্ষমতা আসলো দেশবিরোধী সংগঠন জামাত এবং তাদের সাথে বিএনপি, এবং সেই হরকাতুল জিহাদ 2004 সালে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। মানে এবং 48 জনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, বিএনপি গভর্নমেন্ট কিন্তু এসেই তাদেরকে ছেড়ে দেয়। এই যে বিচারহীনতার সংস্কৃতি, তারপর আমরা দেখলাম যে তার ধারাবাহিকতা 1 যুগ পেরিয়ে গেল, এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। ব্লগার রাজীব হায়দারকে হত্যা করা হলো, এবং সেখানেও আমরা দেখলাম যে আত্মস্বীকৃত খুনিদেরকে রাতের অন্ধকারে, একজনকে আপনারা জানেন যে জামিন দিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছে। মানে প্রত্যেকটা জায়গাতে রাষ্ট্রযন্ত্র কিন্তু প্যাট্রোনাইজ করেছে এই হত্যা এবং সন্ত্রাসীদের। আশাহতের জায়গা অনেক আছে এবং আমরা অনেক ক্ষুব্ধ এই কারণে যে প্রত্যেকটা জায়গাতেই প্যাট্রোনাইজ করা হয়েছে। আপনার ক্ষুব্ধতা বেরিয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকের কথায় এই জঙ্গিবাদ যদি বলে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে আপনাদের ওখানে, আমরা চেষ্টা করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যে কথাগুলো বললেন, আমি যদি ব্লগ হিসেবে চিন্তা করি, আমাদের যে ধারণা হয়েছে এই ধরি যে আমি কিছু বুঝি না এবং সাধারণ মানুষ হিসেবে কিছু বুঝি না, তাহলে এই কদিন আমার ধারণা হয়েছে ব্লগে শুধুমাত্র একটি গ্রুপ আছে যারা সব ধরনের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, ধর্মকে বিশ্বাস করবেন না বা আমরা নাস্তিকতার বলবেন। আরেকটি গ্রুপ হচ্ছে তাদের বিরুদ্ধে বলছেন যে যারা নাস্তিক তাদেরকে হত্যা করবেন। আপনি যে কথাগুলো এই কথাগুলো বা ব্লগে এই কথাগুলো আসলে কতটুকু আলোচনা হয়? আসলে অনলাইনে বা ব্লগে কিন্তু সব ধরনের বিষয়ে আলোচনা করা হয়। এখানে শুধুমাত্র যে নাস্তিকতা বা আস্তিকতা বিষয়টা কিন্তু এমন না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম যেহেতু একটা রাজনীতির বড় একটা ইস্যু, আমি আগেই বলি কিছুক্ষণ আগে যে ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে ফান্ডামেন্টালিজম সেটাকে সমর্থন দেওয়া হচ্ছে। তো সেই কারণে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই যে প্রগতিশীল ব্লগার যারা লেখালেখি করছে, কোনো কারণ ছাড়াই তাদেরকে একটা নাস্তিক ট্যাগ দেওয়া হচ্ছে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে এখন আস্তিকতা বা নাস্তিকতা একজন ব্যক্তির নিজস্ব ব্যাপার এবং কলমের মাধ্যমে সেটা যুক্ত হতেই পারে তারা ফেসবুকে বা অনলাইনে। কিন্তু যখন সেটা আপনি সরাসরি ধর্মের অপব্যাখ্যা দিয়ে আপনি হত্যা করবেন, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আমি এই বিষয়ে একটি এক্সাম্পল দিচ্ছি যে ব্লগার রাজীব হায়দার সুমন হত্যা করেছিল কোনো আস্তিককে, যদি আপনি নাস্তিকও ডিসকাসে করেন, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে আস্তিকতা বা নাস্তিকতা বড় ইস্যু না, বড় ইস্যুটা হচ্ছে যে ধর্মকে পুরোপুরি অপব্যাখ্যা দিয়ে একটা গোষ্ঠী যারা হত্যাকাণ্ডটা ঘটিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রযন্ত্র অনেক ক্ষেত্রেই শিথিলতা চলছে। আপনি বলছেন যে মুক্ত মনের সঙ্গে জঙ্গিবাদের লড়াই,
হ্যাঁ, মুক্তিমণির সঙ্গে ব্যক্তিগত জঙ্গিবাদের লড়াই। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। আপনার সাথে বলছিলেন সঞ্জীব এবং সুদীপ আপনার সাথে অভিজিৎ রায়ের মোটামুটি ব্যক্তিগত যোগাযোগ ছিল বা আপনার সাথে কথা হচ্ছিল মৃত্যুর কদিন আগে আপনার সাথে কথা হচ্ছিল অভিজিৎ দেশে আসেন খুব সম্প্রতি 19 তারিখ আমাদের স্কুল বন্ধু অভিজিৎ ছোট ভাই উনি একটা বইয়ের মূলকম মিছিল ছিল। তো ওই বেলা বিকাল বেলা তারা আসলেন, কথা কথা বললাম, অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, কথা খাওয়া হলো। তারপরে একদিন দাদার সাথে আবার কথা হলো, এটা 3-4 দিন আগে। দাদা হত্যা করা হলো তার 3-4 দিন আগে। তো দাদার সাথে মূলত আমার পরিচয়টা ব্লগ থেকে ফেসবুক হয়। তো দাদা দেশে আসলেন, ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো, তারপর বই মেলায় দেখা হলো। ফিজিক্যালি আমি আসলে এখনো ট্রমার ভিতরে আছি যে আমার চোখের সামনে দাদার দাদার রক্ত, আপুর আঙ্গুল, মানে এই কিছুদিন আগে আমার আমার নিজের ক্যামেরা আমি দাদার ছবি তুলেছি। আজকে সেই ছবিটা দিয়ে ব্যানার বানানো হচ্ছে, ব্যাকড্রপ বানানো হচ্ছে। আমার নিজের হাতে দাদার হত্যাকাণ্ডের জায়গায় সেই ব্যানারটাকে তুলে দিয়ে আসতে হচ্ছে। মানে এটা যে আমার জন্য বর্ণনা করা কতটা কষ্টের আসলে। আমরা যখন বলছিলাম যে আপনার বুঝতে পারছি যে মুক্ত মনে চাপাতের আঘাত, চাপাতের আঘাতকে আসলে আপনারা যারা ব্লগ বা মুক্ত মানে চিন্তা করছেন, মুক্ত চিন্তা কাজ করছেন, তারা আসলে কতটা আমি ভয় পেয়েছেন যদি বলি, ভয় কি পেয়েছেন? ভয় আমরা পাইনি, ভয় পাইনি, কারণ তারা যদি আমাদেরকে বারবার হত্যা করতে পারে আমরা আবার বারবার যাবো। আপনি ইতিহাস যদি দেখেন, কোন সময় কিন্তু হত্যা করে কোন মতবাদকে আটকে রাখা যায় নাই, কোন চিন্তাকে আটকে রাখা যায় না। হয়তো মানুষটাকে হত্যা করে কিন্তু তার চিন্তা এগিয়ে নেয় তার পরবর্তী প্রজন্ম। হুমায়ুন আজাদ স্যারকে ওরা হত্যা করছে, ওরা হত্যা করছে আহমেদ রাজু ভাইয়ের সুজনকে, ওরা হত্যা করছে অভিজিৎ স্যারকে। কিন্তু আসলে এই হত্যার পরে আমরা হয়তো আমরা সরকারের প্রতি বা প্রশাসনের প্রতি আমাদের আমরা আশা হতো, আমরা আমাদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা এক ধরনের ঢিলেমি দেখছি। কিন্তু আমরা আসলে ভয় পাইনি বা ভয় পাওয়ার কোনো পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। অভিজিৎ রায়ের কথাটা শুনতে চাই, উনি কি আসলে আপনার সাথে সাথে কথা হয়েছে 3-4 দিন আগে, উনি কি কোনো ধরনের তার জীবন এখন কি আছে এমন কিছু কি আশঙ্কা বোধ করেছিলেন? আপনি যেটা জানেন যে 2014 সালের ফেব্রুয়ারি মাসে তারা শফিউর রহমান জাতীয় গ্রেপ্তার করা হয়েছে। তারা শফিউর রহমান তাকে হুমকি দিয়েছিল। তো ওই দিনও আমরা দাদাকে ওটা বলছি দেশে আসার পর বই মেলায় আপনি একটু নিরাপদে চলাফেরা করেন। কিন্তু আসলে দাদা ওইরকম ভাবে আমার মনে হয় গুরুত্ব দিয়েছেন বিষয়টাকে, বিষয়টাতে দাদা ওই রকম গুরুত্ব দেন নাই। উনি ভাবছেন হয়তো যে আমি তো কাউকে হত্যা করি না, আমি কাউকে আঘাত করি। উনি যে তাদের দিয়ে কথা বলি, উনি যে মানে এর আগে উদ্ধার করা হিটলিস্টের 7 জনের মধ্যে 4 নম্বরে আছে, সেটা কি জানতেন? হ্যাঁ, সেটা দাদা জানতেন এবং আমরা অবিশ্রবার দাদাকে সতর্ক করার চেষ্টা করেছি যে আপনি একটু সাবধানে চলাফেরা করেন, লোকজন সাথে নিয়ে চলাফেরা করবেন। কিন্তু দাদা মনে হয় না যে ওই রকম নিজের দেশে এসে, যে দেশে জন্ম বেড়ে ওঠা সেই দেশে এসে এরকম ভাবে খুন হয়ে যাবেন, এটা দাদার দূরতম কল্পনাতেও ছিল না। থাকলে হয়তো উনি অন্যভাবে। আর যেটা এখানে যে জিনিসটা আমাদের নোটিস করা উচিত সেটা হলো এই লিস্টটা তো পুলিশের কাছে ছিল এবং রাজীব হায়দার, শোভনের হত্যাকারীদের কাছে জবানবন্দিতে আত্মস্বীকৃত খুনি যারা, তারা এই লিস্টটা দিয়েছিল। সরকার যেখানে 4 নম্বরে ছিল, সরকার কি তাদের রক্ষা করার বাদে তাদের কোন রকম প্রোটেকশন দিয়েছিল কিনা? যদি দিয়ে থাকে তাহলে এই হত্যাকাণ্ডটা কিভাবে ঘটলো? আমার আরেকটা কথা হলো, এই যে 8 জনের লিস্ট, এই 8 জনের লিস্টের মধ্যে ইতিমধ্যেই আমাদের 2 জন সহযোদ্ধা, 2 জন ভাইকে আমরা হারিয়েছি। বাকি 6 জনের ব্যাপারে সরকার কি চিন্তা ভাবনা করছে একটু দর্শকদের বলে দিতে চাই। দর্শক যারা শুধু আমরা আলোচনা করবো না, আপনারা ইচ্ছে করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার আছে, টেলিফোন করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে কমেন্ট করতে পারেন এবং আমাদের স্কাইপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা বলতে বলতে একটি টেলিফোন চলে আসছে সম্ভবত দক্ষিণ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে এসছে কল। আমরা একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কে বলছেন? নামটা বলবেন একটু? আমরা বাংলাদেশে সাউথ আফ্রিকা থেকে। আমি তো আপনার অতিথি প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হলো উনি যে উনিকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে পারলাম যে ওনার থেকে পুলিশ পাওয়া
পুলিশ পাহারার মাধ্যমে অন্তর্গতের ভিতরে যে পুলিশ পাহারা ছিল এর মধ্যে দুর্বৃত্তরা তাকে মেরে হত্যা করে কিভাবে পালিয়ে গেল, এর মধ্যে কি পুলিশ জড়িত আছে কি না, প্রশ্ন এক। নাম্বার 2 হলো যে গণজাগরণ মঞ্চ দেখতে পারলাম কি মাধ্যমে এখন, কারণ আজ থেকে তো 10-12 বছর আগে গণজাগরণ মঞ্চ বাংলাদেশ ছিল না। গণজাগরণ মঞ্চ অর্থ কি এবং কেন এটা দেওয়া হয় সেটা কি জানতে চাই ভাই। কারণ আমরা তো অনেক বছর হয়েছে বিদেশ আসছি, এগুলি 10 থেকে 12 বছর হয়েছে বিদেশ আসছি, এর আগে তো পুরোটি গণজাগরণ মঞ্চ দেখিনি বাংলাদেশে। আচ্ছা ঠিক কেন দেওয়া হয় এই জন্য ভাই এটি আমার প্রশ্ন। আলোচনা করা থাকে শেষ প্রশ্ন থেকে আসতে চাই, গণজাগরণ মঞ্চ কি এবং কেন হয় ছোট্ট গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শক্ত মৃত্যুদণ্ড এবং জামাত ছিল রাজনীতি নিষিদ্ধ সকল ধর্মীয় যে মৌলবাদী যে জনগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে এবং একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে মূলত গণজাগরণ মঞ্চ নামটা কারা গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চ এটা হচ্ছে যে জনতার একটা যদি বলি সবচেয়ে বড় বিস্ফোরণ যদি আমরা বলি 71 পর যে স্বতঃস্ফূর্ত জনতা মানে এক জায়গায় মিলিত হয়েছে, কেউ কাউকে ছিল না, কেউ কাউকে জানে না, শুধুমাত্র দেশ মাতৃকার টানে তার সাধারণের যে একটা জাগরণ, সেই গণজাগরণটাই বেসিক্যালি একটা গণজাগরণ। এই অর্থে বেসিক্যালি ওভাবে চিন্তা ভাবনা করেও দেওয়া হয় না, ওইভাবে চিন্তা ভাবনা মিলিয়ে দিয়েছে সবাই একসাথে জনতার। আমি এখানে একটা জিনিস গণজাগরণে যেটা যোগ করতে চাচ্ছি সেটা হলো যে এর আগে আমাদের মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে ওইরকম করে গণমানুষের কোনো আন্দোলন হয়নি। যে কোনো আন্দোলনই একটা রাজনৈতিক বলয়ে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠীর নেতৃত্বে হয়েছে। গণজাগরণ মুক্তিযুদ্ধটা বলতেই তখন সব মিডিয়া গুলো এভাবে অ্যাড্রেস করেছে। তো এই গণজাগরণ মঞ্চের আন্দোলন যেটা হলো একজন আসছে, 5 জন আসছে, 10 জন আসছে, কিন্তু ডেকেও আনে নাই ওইরকম করে, কোনো রাজনৈতিক দলের ব্যানারে তারা আসে নাই। তখন অনেক রকম ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের সদস্যরা এসছেন, কিন্তু তারা নিজেদের রাজনৈতিক পরিচয়টা রাজনৈতিক ব্যানারের বাইরে এসে এসেছে। যেহেতু এটা গণমানুষের জাগরণ ছিল নাম দেওয়া হচ্ছে, যেহেতু এটা গণমানুষের জাগরণ রাজনৈতিক দলের বাইরে। একটা প্রশ্ন ছিল পুলিশ জড়িত কিনা, আমি একটু প্রথমে একটু বলতে চাই যে আসলে পুলিশ জড়িত কিনা সেটা আমাদের পক্ষে বলা আসলেই কঠিন, পুলিশ জড়িত কিনা। তবে ওখানে পুলিশের যে তৎপরতা সেটা নিয়ে সমালোচনা কিন্তু আছে, নিশ্চয় আপনাদের সমালোচনা আছে। হ্যাঁ, আমার সমালোচনা আছে, কারণ এটা আমি শুরুতেই যেটা বলছিলাম যে 3 স্তরের নিরাপত্তা বলে তাহলে মানেটা পাশেই পুলিশ দাঁড়িয়ে আছে এবং মিডিয়াতে আমরা যে বক্তব্যটা দেখছি যে পুলিশ ভাবছিল মারামারি করা, তাহলে কি এই দেশে মারামারি ঠেকানোর দায়িত্বটা পুলিশের না? পুলিশের বিষয়টা যেটা আমি মানে একটু বলি যে অজয় রায় স্যার মানে ওনার পিতা অভিজ্ঞতা উনি কিন্তু ওনার সে কাজ কিন্তু গিয়েছিলেন, প্রশাসনের কাছে গিয়েছিলেন যে তার ছেলে নিরাপত্তার জন্য, কারণ আপনি জানেন যে যেহেতু এর আগে বিভিন্ন লেখালেখি হচ্ছিল, তো যাওয়ার পর কিন্তু ওনারা এটাকে কোনো পাত্তা দেননি, কিছু তো হয়নি যে হিটলিস্টে থাকার পরেও যে প্রশাসন যন্ত্র এই যে একটা মানে উত্তর এবং একটা যে অ্যান্সার তাকে ওনারা দিয়েছিলেন। প্রথম কথা হচ্ছে যে সেটা নিয়ে ব্যবসা বলেছেন, হ্যাঁ উনি নিজেকে বলেছেন দেশের কথা। তো এই যে একটা তারপরে আমরা কি বলছি দূরে মাত্র প্রশাসন যন্ত্র সেখানে এবং সেটা স্বীকার করা হয়েছে। পুলিশ ভেবেছিল একটা বিশৃঙ্খলা বাকি এই কিছুক্ষণ আগে বলতে মানে বিশৃঙ্খলা, তাহলে কি মানে পুলিশের বন্দুক আমি যদি তাদের সাধারণ যেটা বলেছে একসাথে সন্ত্রাসী বলছে তাদের দিকে ডাক্তার যে আমরা হয়তো অভিযোগটাকে বাঁচাতে পারতাম না, কিন্তু ধরাও করতে যেত আপনারা এগিয়ে যেতেন অনেকক্ষণ পর্যন্ত অভিযোগ নিষিদ্ধ করে রয়েছিল, পুলিশ এগিয়ে যায়নি, সাধারণ জনগণ তারপর অভিযোগটাকে নিয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে, আঙুলটা করেছিল অনেকে, আঙুলটা করেছিল অনেকে। তাহলে পুলিশ বা প্রশাসন সেখানে কি করেছিল সেই প্রশ্নটা খুব স্বাভাবিক করতে আমাদের মনেও কিন্তু যাবে এবং এই প্রশ্নের সমাধান, এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে।